জামায়াত শিবির, প্রজ্ঞাপন জারি, যে কোনো নাশকতা মোকাবেলায় প্রস্তুত সরকার। যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের বিচার দাবি, দেশি বিদেশি মদদ চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার তাগিদ। দাবি মানার পরও কেন আন্দোলন, প্রশ্ন প্রধানমন্ত্রীর। সাম্প্রতিক সহিংসতায় জামায়াত শিবির জড়িত। ডিবি হেফাজত থেকে মুক্ত কোটা আন্দোলনের 6 সমন্বয়ক পরিবারের কাছে হস্তান্তর। সাধারণ শিক্ষার্থীদের হয়রানি নয়, এইচএসসি পরীক্ষার্থীদের জামিনের ব্যবস্থা করার নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: সেনাবাহিনী নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা, অপচেষ্টা সফল হবে না বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর মধ্য দিয়ে দেশের স্বাধীনতা বিরোধী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ অবস্থায় যে কোনো নাশকতা মোকাবেলায় প্রস্তুত রয়েছে সরকার। মফিউর রহমানের রিপোর্ট। নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের 18-র 1 ধারা অনুযায়ী জামায়াত ইসলামী, ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অপরাধী হিসেবে দলটি গণ্য হয়েছে। একই সাথে সাম্প্রতিক হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কাজে উস্কানিদাতা হিসেবে জড়িত ছিল জামায়াত ও এর অঙ্গ সংগঠনগুলো। এই প্রজ্ঞাপন জারির ফলে তারা আরও সহিংসতা চালাবে কিনা এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে চাইলে সেটা মোকাবেলার সক্ষমতা সরকারের রয়েছে। গেল 29শে জুলাই জামায়াত শিবির নিষিদ্ধের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে 14 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাধুবাদ জানিয়েছেন লেখক, গবেষক ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন। স্বাধীনতার 53 বছর পর আবারও দলটিকে নিষিদ্ধ করায় তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধ মামলায় দলটির শীর্ষ নেতাদের সাজার পর এটি আরেকটি বিজয়। যখন নাকি নিবন্ধন বাতিল করা হলো, যখন নাকি ক্রিমিনাল একটা পার্টি হিসেবে তাকে ঘোষণা করা হলো, কিন্তু সবই হয়েছে তখনই কিন্তু করে দিল। 30 বছর পরে আমাদের দাবি মানা হয়েছে, আমরা স্বাগত জানাই। যেভাবে গণহত্যা দিবস আমরা 20 বছর বলার পরে হয়েছে, আমরা স্বাগত জানাই। আমাদের মনে রাখতে হবে, এটার একটা অভিঘাত হবে দেশের ভিতরে, আবার বিদেশেও অনেকে একই কথা বলবে। সুতরাং আপনাকে দেশের অভিঘাত থামাবার জন্য যদি আপনি এটা মেইন করেন যে করবেন, তাহলে অবশ্যই তরুণদেরকে নিতে হবে, অবশ্যই নাগরিক সমাজের মানুষদেরকে নিতে হবে, অবশ্যই রাজনৈতিক দলদেরকে নিতে হবে। স্বাধীনতার পর দ্বিতীয় দফায় আবারও নিষিদ্ধ হল জামায়াত। মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্বীকার এবং ধর্মের নামে রাজনীতি ছিল জামায়াতের অস্ত্র। সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, সার্বভৌমত্ব নস্যাৎ, ষড়যন্ত্র, উস্কানি এবং 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে নিষিদ্ধ করা হল জামায়াতকে। আদিত্য মামুনের রিপোর্ট। 1941 সালের 25 আগস্ট ব্রিটিশ ভারতের পাঞ্জাবে জন্ম জামায়াতের। দেশভাগের পর বাংলাকে পাকিস্তানি মতাদর্শে দেখতে থাকে আবুল আলা মওদুদীর প্রতিষ্ঠিত জামায়াত। পাকিস্তানি সরকারের সুবিধাভোগী তাতে দাঁড়িয়েছিল তাদের রক্তে। 1971 সালে মুক্তিযুদ্ধে সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর দোসর হিসাবে নীল নকশা করে জামায়াত। তাদের সহযোগী সংগঠন তৎকালীন ছাত্র সংঘ, আল বদর, আল শামস, রাজাকার ও শান্তি কমিটি গঠনের মাধ্যমে মুক্তিকামী জনতা এবং মুক্তিযোদ্ধাদের সন্ধান দেওয়ার পাশাপাশি লুটপাট আর জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে ধ্বংসাত্মক বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করেছিল।
স্বাধীনতার পর মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের রাজনীতি নিষিদ্ধ করেন জাতির পিতা। তবে ৭৫-এর পর আবারও তাদের রাজনীতির দরজা খুলে দেন জেনারেল জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতায় ১৯৯১ সালে বিএনপির পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয় চিহ্নিত যুদ্ধাপরাধীরা। চলতে থাকে দেশব্যাপী ভিন্ন মত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের খুন গুম। পরবর্তীতে ২০০১ সালে বিএনপির সাথে জোট করে সরকারের মন্ত্রী হন নিজামী মুজাহিদ। ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত দেশে জাতীয় পতাকাবাহী গাড়ি হাঁকিয়ে বেড়ায় জামায়াতের অন্তত ১৮ জন এমপি। জামায়াতের পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদের চাষ হয় বাংলাদেশে। গজিয়ে ওঠে জামায়াতুল মুজাহিদিন বা জেএমবি। ৬২ জেলায় সিরিজ বোমা হামলা, ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা, ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠানে হামলা, খুলনার মসজিদে বোমা হামলা সহ ২০০৭ সালে ঢাকা সহ দেশব্যাপী জামায়াতের নারকীয় তাণ্ডব দেখে বিশ্ববাসী। ৭১-এর যুদ্ধাপরাধ ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের মুখোশ খুলে যায় ২০০৮ সালের নির্বাচনে। ২০০৯ সালে সন্ত্রাসী কর্মকাণ্ডের জেরে তাদের নিবন্ধন বাতিল করে আদালত। এরপর মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হলে একে একে ফাঁসিতে ঝোলানো হয় শীর্ষ যুদ্ধাপরাধীদের। এবারও ফুঁসে ওঠে জামায়াত শিবির। দেশব্যাপী আগুন সন্ত্রাসে, হত্যা খুনে রক্তাক্ত হয় বাংলা। ২০১৪ সালে জাতীয় নির্বাচন থেকে নির্বাসিত হয়ে দীর্ঘদিন গা ঢাকা দিলেও আবারও গুলশানের হলি আর্টিজানের সন্ত্রাসী হামলার পর চোরাগোপ্তা হামলা, ২০১৮ সালে কোটা বিরোধী আন্দোলনের নেপথ্যে থেকে অরাজকতা সৃষ্টি করে তারা। সবশেষ কোটা বিরোধী আন্দোলনের নেপথ্যে সরকার পতনের ষড়যন্ত্র থেকে ধ্বংসাত্মক কার্যক্রম চালায় জামায়াত। কেবল বাংলাদেশেই নয়, পাকিস্তান এবং ভারতেও নিষিদ্ধ হয়েছে জামায়াত ইসলামী। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। জামায়াত শিবিরকে শুধু নিষিদ্ধ করলেই চলবে না, যুদ্ধাপরাধী হিসেবে দলটির বিচার করতে হবে। জামায়াতের অর্থের উৎস ও দেশি বিদেশি মদদও চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি বিশিষ্টজনের। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর স্বাধীনতা বিরোধী নিষিদ্ধ জামায়াত ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলাম সহ ধর্মভিত্তিক দলগুলো সরব হয়ে ওঠে। প্রথমে খন্দকার মুশতাক, পরে জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় পুনর্বাসন হয় স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলগুলো। এরপরই খোলস ছেড়ে বের হয়ে আসে তারা। পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠা, মুক্তিযোদ্ধা হত্যা, মুক্তিযোদ্ধা সংসদে হামলাও চালায় জামায়াত শিবির। এখন বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতির জন্মদাতা হচ্ছে বিএনপি। জামাত ইসলামের সমর্থন নিয়ে বিএনপি সবসময় ক্ষমতায় এসেছে। একা বিএনপির পক্ষে কখনো সেই ৯৬ বলুন কিংবা পরবর্তীকালে ২০০১ সালে বলুন কখনো ক্ষমতায় আসা সম্ভব হতো না জামাতের সমর্থন ছাড়া। তো জামাতকে তারা পুরস্কৃত করেছে, মন্ত্রী বানিয়েছে, এমপি বানিয়েছে, অনেক রকমের সুযোগ সুবিধা তারা দিয়েছে। জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে দলটি চিহ্নিত যুদ্ধাপরাধীরা জাতীয় পতাকা লাগানো গাড়িতে ঘুরেও বেড়ায়। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। ইতিমধ্যেই মতিউর রহমান নিজামী, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা সহ আরও অনেকেরই দণ্ড কার্যকর হয়েছে। তবে যুদ্ধাপরাধের বিচার শুরু হলেও দলটিকে নিষিদ্ধ করা হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধারা। ২০১৩ সালে কিন্তু ট্রাইব্যুনালে ইনভেস্টিগেশন টিম জামাতের ব্যাপারে তদন্ত শেষ করেছে। তো তখন যদি বিচারটা করা যেত জামাত ইসলামীকে, তখন যদি নিষিদ্ধ করা হতো, পরবর্তীকালে অনেক সহিংসতা আমাদের দেখতে হতো না। কিন্তু তারপরে আপনার লক্ষ্য করুন, এরপর ২০১৩ সালে সাইদির মামলাকে কেন্দ্র করে এবং পরবর্তীকালে নির্বাচনের আগে যে সহিংসতা জামাত শিবির করেছে সেটা তো নজিরবিহীন। জামায়াতের রাজনীতি মানেই বর্বরতার ইতিহাস, দেশদ্রোহের ইতিহাস, বললেন লেখক গবেষক শাহরিয়ার কবির। একটা সম্মেলনে আবুল আলা মওদুদির পুত্র হায়দার ফারুক মওদুদি এসে বলেছেন, বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার জামাত ইসলামীর নেই, কারণ এই দলটা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে। এবং উদাহরণ দিয়ে বলেছেন যে বাংলাদেশের রাজনীতি তো জামাত ইসলামী জারজ সন্তান।
নিরাপত্তা বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা হেলাল মোর্শেদ বলেন, শুধু নিষিদ্ধ করলেই চলবে না, জামায়াতের অর্থের উৎস এবং দেশি বিদেশি মদদও ভেঙে দিতে হবে। জামাতের নিজস্ব ফান্ডিং আছে, তাদের ওয়ার্কারদের জন্য তারা ফান্ডিং করছে। আন্তর্জাতিকভাবে জামায়াতের চাঁদা ওঠে, আন্তর্জাতিকভাবে জামায়াত পরিচিত, এবং সেই চাঁদা তোলার মাধ্যমে তারা ফান্ড তৈরি করে, সেই ফান্ড দিয়ে তারা বাইরে করে। জামায়াত বিভিন্ন দলে অনুপ্রবেশ করতে বা নতুন নামে ফিরে আসার চেষ্টা করবে। এ কারণে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সচেতন থাকতে হবে বলে মনে করেন তারা। সারা দেশের শহরে মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দাবি শতভাগ মেনে নেয়ার পরও এখন কার স্বার্থে আন্দোলন করা হচ্ছে, বুদ্ধিজীবীরা কেন এখানে সমর্থন দিচ্ছেন, সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সহিংসতায় জামায়াত শিবির জড়িত উল্লেখ করে দলটিকে নিষিদ্ধের পর পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের এই আয়োজন। যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগোচরে গড়ে ওঠা ধর্মান্ধ একটি শ্রেণী কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতা চালিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এটা কোন ধরনের তাণ্ডব, এটা কোন ধরনের আন্দোলন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে, তারপরে আবার এইভাবে নেমে আসলে আঘাত পাইতো সাধারণ ছাত্রছাত্রী। আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিজ্ঞাসা বা সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড চালায়, তারা তো তাদেরটা করে, তাতে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নেয়ার পরও এখন কার স্বার্থে আন্দোলন করা হচ্ছে সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে, পুলিশকে মারতে হবে, আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারো। মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে। সহিংসতা সৃষ্টিকারী জঙ্গি সংগঠন হিসেবে জামায়াত শিবির নিষিদ্ধের পরবর্তী পরিস্থিতি নিয়েও কথা বলেন সরকার প্রধান। এই কোটা আন্দোলনের ছত্রছায়ায় এরা এসে যেভাবে একটা জঙ্গি সেই ভয়াল দাঁত দেখালো, সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে, কারণ বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন বঙ্গবন্ধু কন্যা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। পরিবারের কাছে ফিরেছেন মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। বৃহস্পতিবার বেলা 1:30টার দিকে ডিবি কার্যালয় থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে সকালে 6 সমন্বয়কের পরিবারের সদস্যরা ডিবি কার্যালয়ের ভেতরে যান। পরে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন 6 সমন্বয়ক। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের বিভিন্ন সময় ঢাকার বিভিন্ন জায়গা থেকে ডিবিতে আনা হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এরপর থেকে তারা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ছিলেন। ডিবির দাবি, তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল। চলমান পরিস্থিতিতে আটক এইচএসসি পরীক্ষার্থীদের দ্রুত জামিনের ব্যবস্থা করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদেরকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, কোটা সংস্কার দাবির নামে যারা আইন ভেঙেছে তদন্ত করে তাদেরই বিচারের মুখোমুখি করা হবে। শিক্ষার্থীদের দোষারোপ করছে না সরকার। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা।
বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী। কোটা আন্দোলনের নামে ঘটে যাওয়া সহিংসতা বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এই পরিস্থিতিতে দেশের কোথাও যদি কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক হয়ে থাকে তাহলে তাদের দ্রুত জামিনের ব্যবস্থা করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনকে আমি নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটা ফরওয়ার্ডিং যেগুলি হবে সেইগুলি দেখে যারা এটা ঘটনার সাথে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা আপনার মাইনর, এদেরকে যেন বেল দিয়ে দেওয়ার ব্যাপারে, জামিন দেওয়ার ব্যাপারে প্রসিকিউশনই আপনার উদ্যোগী হয়ে তাদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করে। বাংলাদেশে আইন আছে, যে অপরাধ করেছে সে কিন্তু আইনের আওতায় এসেছে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। পরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সমসাময়িক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢালাওভাবে জামাত শিবির ট্যাগ দেওয়া যৌক্তিক নয়। সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করছে না সরকার। আপনারা ক্ষতিগ্রস্ত হিসেবে যেমন বিচার চান, আমরা একইভাবে বিচার চাই। আমরা এটার গভীরে যেতে চাই এবং প্রতিটি দায়ী ব্যক্তিকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই। এই কারণে করতে চাই যে আমরা তো ক্ষতিগ্রস্ত, এখানে শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে, শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে। এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ থাকাকালীন তথ্য প্রযুক্তি খাতের সংকট সহ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তরুণদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। সামগ্রিকভাবে আমাদের ডাক, টেলিযোগাযোগ, আইসিটি মন্ত্রণালয় এবং আমাদের বেসরকারি খাত সব মিলিয়ে এই গত সাম্প্রতিক ঘটনার কারণে আমাদের আর্থিক ক্ষতি প্রায় 18,000 কোটি টাকা, এবং এই 18,000 কোটি টাকার যে ক্ষতি, অবকাঠামোগত ক্ষতি, তাদের ব্যবসায়িক ক্ষতি, সব মৃত্যুর সুষ্ঠু তদন্তের প্রয়োজনে বহির্বিশ্ব থেকে বিশেষজ্ঞ আনা হবে বলে জানান সরকারের মন্ত্রীরা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে দেশি বিদেশি গণমাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যবহার করছে তারা। মিথ্যা তথ্য আর গুজব ছড়িয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা সফল হবে না বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিস্তারিত দীপু শিকদারের রিপোর্টে। সংবাদ করছে যে শনিবারে সেনাবাহিনী জনতাকে লক্ষ্য করে গুলি ছুড়ছে। এরকম কোনো ঘটনাই ঘটেনি, তারপরও সেনাবাহিনীকে জড়িয়ে চলছে মিথ্যা প্রচারণা। গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় চক্রটি। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ মানুষজনের একটা আস্থার জায়গা বলে তারা এটাকে বিবেচনা করে থাকেন, কিন্তু গত কয়েক বছরে আমরা যা দেখেছি মানুষের এই আস্থার জায়গাটিও তারা প্রায় হারিয়ে ফেলেছেন। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ এবং অস্ট্রেলিয়া থেকে সমানতালে চলছে তথ্য সন্ত্রাস। দেশগুলোর মূলধারার গণমাধ্যমও মিথ্যা প্রচারণায় অংশ নিচ্ছে। ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ এর সর্দার, গোলাম মাওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কোটা আন্দোলন ঘিরে চলা সহিংসতায় বিএনপি জামায়াত চক্রের ভূমিকা স্পষ্ট। তাদের শক্তিশালী সাইবার টিম মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। সামগ্রিকভাবে বলতে চাই যে এরকম কোনো ঘটনা যেহেতু ঘটেনি, এবং সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি বা সেনাবাহিনী ওভার স্টেপ নিয়েছে এরকম বলাটা বোধহয় সমীচীন না। যারা এই ব্লগিংটা করে এবং যারা এই প্ল্যাটফর্মগুলো তৈরি করে যারা দেয়, তারা কিন্তু টাকা ইনকাম করে। এখানে একটা বিশাল ফাইন্যান্সিয়াল গেইন আছে। কিন্তু তিনি মনে করেন গুজব প্রচারকারীদের উদ্দেশ্য রাজনৈতিক। জামায়াতের হিংসাত্মক কাজের পেছনে ফান্ডিং আছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। হিংস্র অবস্থান থেকে এখন না পেরে এখন কথার মাধ্যমে, সাইবার আলোচনার মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে সেনাবাহিনীকে একটু অসম্মান করা বা তাদেরকে নিয়ে বক্তব্য দিয়ে, এটা আরেকটা হতে পারে কিছুটা উস্কানির ব্যাপারও আছে, যে সেনাবাহিনী যেটা করেনি তাদেরকে বলা হচ্ছে সেটা করেছে, এবং হয়তো দেশের অর্ধেক লোক সেটা গ্রহণও করছে, অর্ধেক লোক জানছে না সেনাবাহিনী কি করেছে। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতেই সেনাবাহিনী নেমেছে বলে মন্তব্য করেন তিনি। সেনাবাহিনীকে কিন্তু ডিপ্লয় করেছে
সিভিল প্রশাসনকে সাহায্য করার জন্য, 1 নম্বর। 2 নম্বর, সেনাবাহিনীর যে এই যে আইন যেটা বলে, এই আইনের মাধ্যমেই তারা করেছে, তারা নিজস্ব কোনো চিন্তায় তারা ডিপ্লয় হয়নি। সেনাবাহিনী নিয়ে যতই অপপ্রচার হোক, কখনোই তা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে না। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্ট। শুরু হলো শোকস্তব্ধ মাস আগস্ট। 1975 সালের এ মাসেই ঘাতকের দল হত্যা করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মুক্তি সংগ্রামের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিপদগামী একদল সেনা কর্মকর্তার বুলেট বন্ধ করে দেয় বঙ্গবন্ধুর হৃদস্পন্দন। থমকে যায় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের দুরন্ত পথচলা। তাই তো বঙ্গবন্ধুকে হত্যার এই মাসটি হয়ে আছে বাংলা ও বাঙালির ইতিহাসে কালো অধ্যায় হিসেবে। বঙ্গবন্ধুকে হত্যার 50 বছরেও দণ্ডপ্রাপ্ত কয়েক খুনি পালিয়ে আছে বিদেশে। দাবি উঠেছে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতার জন্য আন্দোলনে মাঠে ছিলেন টুঙ্গিপাড়ার খোকা শেখ মুজিব। পশ্চিম পাকিস্তানিদের শোষণ ও বাঙালির বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে ছিলেন অবিসংবাদিত নেতা। বাঙালির স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেয়ায় জীবনের বড় অংশই জেলে কাটাতে হয় কিংবদন্তি এই নেতাকে। কালক্রমে শেখ মুজিব হয়ে ওঠেন বঙ্গবন্ধু। লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় 70-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে ঐতিহাসিক জয় পায় আওয়ামী লীগ। এরপর ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানিদের তালবাহানায় বাঙালির স্বাধীনতার দাবিতে 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে এলেন বিশ্বনেতা বঙ্গবন্ধু। পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা ভাষণ দেন, যা ছিল মূলত আমাদের স্বাধীনতার ঘোষণা। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ধারাক্রমেই 9 মাসে লাখো প্রাণের বিনিময়ে জন্ম নেয় নতুন দেশ বাংলাদেশ। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়া আর সমৃদ্ধি অর্জনে কাজ শুরু করলেন বঙ্গবন্ধু মুজিব। 1975 সালের 15ই আগস্ট কাকডাকা ভোরে ধানমন্ডির 32 নম্বর বাড়ি হলো রক্তাক্ত। মুহুর্মুহুর গুলিতে প্রকম্পিত এলাকা। জাতির জনকের মুখোমুখি ঘাতকের দল। মুহূর্তেই সব শেষ। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা। বিশিষ্টজনরা বলছেন, এমন কলঙ্কময় নির্মম হত্যাযজ্ঞ বিরল পৃথিবীর ইতিহাসে। স্বাধীনতার বিরোধী হিসেবে কাজ করেছিল তারা এই মৌকাটা নিয়ে 3.5 বছরের মাথায় আমাদের স্বাধীনতার মহান স্থপতিকে হত্যা করেছিল। 1975-এর এই হত্যাযজ্ঞের পর বাংলাদেশ চলে যায় নিকষ কালো অন্ধকারে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটিকে একটা যে শুধুমাত্র একজন ব্যক্তিকে হত্যা করলো, এটি মনে করার কোনোই কারণ নেই। বঙ্গবন্ধু নিজ যোগ্যতায় একজন প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। পলাতক খুনিদের দেশে এনে বিচারের রায় কার্যকর যেমন সবার দাবি, তেমনি আগামীতে দেশের যে কোনো সংকটে বঙ্গবন্ধুর প্রেরণায় হতে পারে উত্তরণের পথ। জাতির জীবনে আর কখনো এমন দিন ফিরে না আসুক, এমন প্রত্যাশা সবার। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। চট্টগ্রামে জলজটে ভোগান্তি, কক্সবাজার বান্দরবানে পাহাড়ি ঢলে বন্যা, বৃষ্টি থাকবে আরও 2 দিন। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ।
মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের দাবি অসাংবিধানিক ও বেআইনি। বাংলাদেশের ওপর বিদেশি হস্তক্ষেপে ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন আদালতে যখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অর্থ পাচারের মামলা চলছে, তখন চলমান বিচার থেকে বাঁচার জন্য রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বিএনপি জামাত সারা দেশ থেকে তাদের সন্ত্রাসীদের ঢাকায় এনে ধ্বংসলীলা ও সন্ত্রাসে মেতে ওঠে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, এই হত্যাযজ্ঞের যে তদন্ত হচ্ছে তাতে সত্য বেরিয়ে আসবে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, কিন্তু যে কোনো সময় জঙ্গি তৎপরতা আবারও মাথাচাড়া দিতে পারে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস অতি সম্প্রতি একটা বিবৃতিতে বাংলাদেশে বড় হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে। এই ধরনের বিবৃতি বা বক্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর আগ পর্যন্ত স্থগিত থাকবে সব পরীক্ষা। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়, তারপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয়। আরেক দফায় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল 4 আগস্ট। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী 11 আগস্ট থেকে নতুন রুটিনে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কোটা আন্দোলনের উপর ভর করে দেশদ্রোহীরাই সরকারি বিভিন্ন স্থাপনায় ও বিটিভিতে আগুন দিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। এ সময় রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলার প্রতিবাদ জানিয়েছেন গণমাধ্যমের বিভিন্ন অভিনয় শিল্পীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও সংহতি প্রকাশ করেন অভিনয় শিল্পীরা। এর আগে নৈরাজ্যকারীদের চালানো তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিটিভির বিভিন্ন ভবন ঘুরে দেখেন তারা। প্রতিবাদ সমাবেশে অভিনয় শিল্পীরা বলেন, কোটা আন্দোলন যৌক্তিক হলেও তাদের সঙ্গে অপশক্তি যুক্ত হয়ে আন্দোলন ভিন্ন পথ নিয়েছে। ছাত্ররা যে আন্দোলনে নেমেছে, যে কোটার আন্দোলনে নেমেছিল, সেই কোটার পক্ষে আমরা সকলেই ছিলাম। তারপর সেই কোটার মধ্যে এই ছাত্রদেরকে ঢাল করে একদল মানুষরূপী পশু ঢুকেছে, নস্যাৎ করে দেয় সব আন্দোলনকে, ছিন্ন ভিন্ন করে দেয় প্রদেশটিকে। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছে। সেই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে এসে এই ধ্বংসযজ্ঞ দেখে আমরা সকলেই মর্মাহত হয়েছি। এই ছাত্রদের আন্দোলনকে যারা চিন্তাই করে নিয়ে গেছে, যারা এই ছাত্রদের আন্দোলনে দুষ্কৃতিকারী হিসেবে, জঙ্গি হিসেবে সহিংসতার রাজনীতি করেছে, যারা এর মধ্যে জঙ্গি ঢুকিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রতিরোধেই স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে। আমরা এই দেশদ্রোহী রাষ্ট্র বিরোধী শক্তিকে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য আমরা বহিষ্কার করব। সব হত্যা তদন্তের দাবি জানিয়ে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানানো হয়। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলজটের কবলে নগরবাসী। কক্সবাজার ও বান্দরবানে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যা। কক্সবাজারের ঢলের পানিতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে এক শিশু। প্রবল বর্ষণে বান্দরবানের থানচিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মৌসুমি বায়ুর প্রভাবে রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত। এতেই দুর্ভোগ নেমে আসে বন্দরনগরী চট্টগ্রামে। কোমর সমান পানিতে তলিয়ে যায় অধিকাংশ এলাকা। শহর জুড়ে থই থই বৃষ্টির পানির সাথে মিশে যায় নর্দমার দুর্গন্ধময় পানি। এতে ভোগান্তি বেড়ে যায় বহুগুণে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন কর্মজীবীরা। কাতা রাতা সব পুরা সব রোটো ভাঙ্গা, সব অধিক করে রাখি দিছে।
বাড়িঘর জহির ব্রাদার্স থেকে কমর পর্যন্ত পানি। যতটুকু কষ্ট ঘর থেকে বাইরেছি কষ্ট হয় নাই, 2 নম্বর গেটের থেকে সানমার যেতে এতটুকু কষ্ট পাচ্ছি আমরা। চাকরিতে বাঁচাইতে হবে, পেট তো আছে। অনেকে অনেক কথা বলতেছে, কিন্তু সিটি কর্পোরেশনের ঠিক মতো তাদের কাজ চালাচ্ছে না তারা। কক্সবাজারে ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের পানিতে ভেঙে গিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। ঢলের পানিতে উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, রামু সদরসহ 7 উপজেলার 70 গ্রাম প্লাবিত হয়েছে। বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন লাখো মানুষ। পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে বান্দরবানের ঘুমদুম ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের নির্মাঞ্চলও। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 2 শতাধিক পরিবার। নলকূপ তলিয়ে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সংকট। সড়ক তলিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। সকালে ভারী বর্ষণে থানচি সড়কের জীবননগর এলাকায় ধসে পড়ে পাহাড়। এতে বান্দরবানের সাথে থানচির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে আগামী 2 দিনও ঢাকাসহ উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় এবং অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল থাকায় পুরো মাস দেশ জুড়ে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু বেশ প্রবল রয়েছে, শক্তিশালী রয়েছে, বিদায় আমরা আমাদের যে সামুদ্রিক বন্দরগুলো আছে সেই বন্দরগুলোকে আমরা 3 নম্বর স্থানে সতর্কতার সংকেত জারি করেছি। যে বর্তমান যে ধারা বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাত কিন্তু আজ এবং আগামীকাল আরও একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেশের অন্যান্য অংশগুলোতে। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। হানিয়ার পর হামাসের সামরিক প্রধান দেইফ নিহতের খবর, মধ্যপ্রাচ্য জুড়ে বড় যুদ্ধের ঝুঁকি। সন্ধ্যা 7টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। আজও দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। কয়েক জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুখে ও মাথায় লাল কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে ছাত্রদের ধস্তাধস্তি হয়। 5 ছাত্রকে আটক করে পুলিশ। পরে শিক্ষকরা তাদের ছাড়িয়ে নেন। ময়মনসিংহে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা নগরীর টাউন হল চত্বরে মিছিল করে। গাইবান্ধায় শিক্ষার্থীরা বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশ করে। পুলিশ বাধা দিলে সেখানে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। জাপানি মা এরিকো নাকানো চাইলে তার জিম্মায় থাকা বড় মেয়েকে নিয়ে বছরে 2 বার বাংলাদেশে আসতে পারেন। লিপ্ট আপিল শুনানি শেষে অন্তর্বর্তীকালীন এ আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আদেশে বলা হয়েছে বছরে 2 বার এসে 5 থেকে 7 দিন থাকবেন এরিকো নাকানো। এক্ষেত্রে তার আসা যাওয়া এবং থাকা সহ সার্বিক খরচ বহন করবেন বাবা ইমরান শরীফ। মাসে 4 বার তাদের 3 বোনকে ভিডিও কনফারেন্সে কথা বলার বাধ্যবাধকতার আদেশও দিয়েছেন উচ্চ আদালত। তবে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না করার কথা বলেছেন আদালত। জাপানি মা এরিকো নাকানো আদালতের আদেশ লঙ্ঘন করবে না আশা প্রকাশ করেছেন বাংলাদেশি বাবা ইমরান শরীফ। আর এই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। নিষিদ্ধ হলো জামাত শিবির, প্রজ্ঞাপন জারি, যে কোনো নাশকতা মোকাবেলায় প্রস্তুত সরকার। যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের বিচার দাবি, দেশি বিদেশি মদদ চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার তাগিদ। দাবি মানার পরও কেন আন্দোলন, প্রশ্ন প্রধানমন্ত্রীর। সাম্প্রতিক সহিংসতায় জামাত শিবির জড়িত। বিবি হেফাজত থেকে মুক্ত কোটা আন্দোলনের 6 সমন্বয়ক পরিবারের কাছে হস্তান্তর। এবং সাধারণ শিক্ষার্থীদের হয়রানি নয়, এইচএসসি পরীক্ষার্থীদের জামিনের ব্যবস্থা করার নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।